বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো পরিবারের সকলকে নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের দৈনন্দিন যে কাজ সেগুলো পরিচালনা করছো। মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ এখন অনেকটা কমে এসছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। পরিস্থিতি আরেকটু ভালো হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো খুলে দেওয়া হবে, তখন সাক্ষাতে তোমাদের সঙ্গে আমাদের এই শ্রেণী পাঠক্রম সেগুলো পরিচালনা করা সম্ভব হবে। আমরা গত ক্লাসে পরিবেশ অর্থাৎ জন্ম পূর্ববর্তী যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে আমরা আলোচনা করেছি। পরিবেশ বলতে আমরা যেটা বুঝি যে মানুষ এবং প্রাণীর পারিপার্শ্বিক অবস্থা তার আচরণ ও মানসিক প্রক্রিয়ার উপর যে প্রভাব বিস্তার করে থাকে সেটাকেই আমরা পরিবেশ বলে থাকি। কিন্তু মনোবিজ্ঞানে পরিবেশ বলতে যেটা বোঝানো হয় সেটা হলো মাতৃগর্ভে জীবনের সূচনা থেকে জন্মের পরবর্তী ব্যক্তির সকল প্রভাব বিস্তারকারী উপাদানের সমষ্টি হলো পরিবেশ। পরিবেশ দুই ধরনের, একটা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ, জন্ম পরবর্তী পরিবেশ। আমরা গত ক্লাসে জন্ম পূর্ববর্তী পরিবেশ এবং তার প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা জন্ম পরবর্তী পরিবেশ নিয়ে আলোচনা করব এবং বংশগতি ও পরিবেশের প্রভাব মানব আচরণে সেই আলোচনা করে আজকের পাঠদান শেষ করব ইনশাআল্লাহ। জন্ম পরবর্তী পরিবেশ। জন্ম পরবর্তী কাল থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। জন্ম বলতে আমরা এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভূমিষ্ঠ। একটা শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে সেটাকে আমরা সাধারণত জন্ম বলে থাকি এবং সেই জন্মের জন্মের ভূমিষ্ঠর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে পরিবেশে সে বড় হয়, যে পরিবেশে তার ব্যক্তিত্ব গঠিত হয়, যে পরিবেশে তার আচরণ বিকশিত হয়, যে পরিবেশে সে কথাবার্তা শিখে, সেই পরিবেশকে বলা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। এবং সেই পরিবেশ তার আচরণকে কতটুকু প্রভাবিত করে, তার ব্যক্তিত্বকে কতটুকু প্রভাবিত করে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। এই পরিবেশটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝানো হয়? প্রাকৃতিক পরিবেশ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে প্রকৃতির যেখানে আমাদের কোনো হাত নেই, অর্থাৎ এই যে আলো, তাপমাত্রা, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত বিষয়, অর্থাৎ বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে তাপমাত্রা কম বেশি, শীত গ্রীষ্ম, ঝড় বাদল, বন্যা, তারপর তোমার ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, এই সবকিছুকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই সবকিছুর সমষ্টি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আমরা পরিবেশ বলতে বা এই সবকিছুর সমষ্টি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এবং সেই প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করে। আমরা জানি যে আমাদের দেশেও কিন্তু এক এক অঞ্চল ভেদে আমাদের তাপমাত্রা ভিন্ন হয়ে থাকে। এই যে এখন শীত মৌসুম বা শীতকাল, এবং আমাদের এই মধ্যবর্তী অঞ্চল দেশের রাজবাড়ী জেলা, দিনাজপুর অর্থাৎ আমাদের সর্ব পশ্চিমের যে অঞ্চল তেঁতুলিয়া, সেই দিনাজপুর জেলার পঞ্চগড় জেলার যে তেঁতুলিয়া, সেখানে কিন্তু তাপমাত্রা অনেক কম। দিনাজপুর জেলার তাপমাত্রা কিন্তু অনেক কম। তারপর আমরা ইউরোপের দেশগুলোর কথা চিন্তা করতে পারি, সেখানকার তাপমাত্রা -10 ডিগ্রি,
15°C পর্যন্ত, অর্থাৎ বরফ পড়ছে সেখানে। তো সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশ তাদের আচরণকে যেভাবে প্রভাবিত করে, আমাদের পরিবেশ কিন্তু আমাদের আচরণকে একইভাবে প্রভাবিত করে না। যেমন দিনাজপুরের যারা লোকজন, তারা কিন্তু শীত সহিষ্ণু বেশি, তারা কিন্তু অনেক বেশি শীত সহ্য করতে পারে। একইভাবে ইউরোপে যারা, যে দেশে বরফ পড়ে সে দেশের মানুষ কিন্তু অনেক বেশি শীত সহ্য করতে পারে। কিন্তু আমরা কিন্তু আমাদের অঞ্চলে যারা একটু নাতিশীতোষ্ণ বা একটু গরম, সেই অঞ্চলের মানুষ কিন্তু কম শীত সহ্য করতে পারে। এই যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের কারণে আমাদের মধ্যে আমরা যারা দেখে থাকি যে সারাদিন কৃষক যারা সারাদিন মাঠে রোদ্রে কাজ করছে, তাদের কিন্তু সারাদিন মাঠে রোদ্রে কাজ করার পরেও তাদের কিন্তু গরম, মানে তাপমাত্রার কারণে যে অসুস্থতা, সেটা কিন্তু তাদের হচ্ছে না। কিন্তু আমরা যারা ঘরের মধ্যে থাকি, আমরা যারা শহরে বাস করি, আমরা যদি একদিন সারাদিন মাঠে রোদ্রের মধ্যে থাকি, তাহলে আমাদেরকে কিন্তু হয় জ্বর আসবে, অর্থাৎ শারীরিকভাবে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ব। এই যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা আমাদের আচরণ প্রভাবিত হচ্ছে, এইভাবে আমাদের ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে এবং তার পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিন্নতা হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ দ্বারা যারা জেলে, তারা সারাদিন পানিতে থাকে, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, তারা পানির মধ্যে কিন্তু থাকে, তারপরেও তাদের কিন্তু ঠান্ডা লাগে না, তাদের সর্দি হয় না, তাদের কাশি হয় না। কিন্তু আমরা যদি এই শীতকালে 1 ঘন্টা যদি পানির মধ্যে অবস্থান করি, তাহলে আমাদের কিন্তু কাশি হবে এবং নিউমোনিয়া হতে পারে। সেজন্য এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ দ্বারা আমাদের শারীরিক এবং আচরণগত উভয় ধরনের বিকাশে কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয়ে থাকে বা প্রভাব বিস্তার করে থাকে। আমরা এরপরে আসছি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ বলতে বোঝানো হচ্ছে যে বহু সংখ্যক ব্যক্তির সমষ্টিগত পারস্পরিক মিথস্ক্রিয়ার একটা সামগ্রিক রূপ। সমাজ আমরা বলতে যেটা বুঝি, পরিবার একটা সমাজ, পরিবারের বাইরে আমাদের চারপাশে যারা থাকে, যে সমস্ত ব্যক্তি উপাদান, সবগুলোর সমষ্টি হচ্ছে সমাজ। এবং সেই সামাজিক উপাদানগুলো নিয়ে সমাজের মানুষ, যেমন মানুষ ছাড়াও অন্যান্য যে সমস্ত উপাদান আছে, তার সমষ্টি হচ্ছে সামাজিক পরিবেশ। এবং সেই সামাজিক পরিবেশ দ্বারা আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি, আমাদের আচরণ কিভাবে প্রভাবিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই সামাজিক পরিবেশটাকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে 4টে ভাগে বিভক্ত করা হচ্ছে। সামাজিক পরিবেশের মধ্যে প্রথমে আসছে পরিবারের কথা, কারণ আমরা জানি সমাজের মৌলিক এককই হচ্ছে পরিবার। তাহলে পরিবার কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে? একটা পরিবার পিতা, মাতা, সন্তান এবং আরো সদস্য থাকে, সেই সদস্যদের সমন্বয়ে পরিবার গঠিত হয়। এবং সেই পরিবারের যে সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্ক, সেটার উপর নির্ভর করে পরিবারের সদস্য যারা, তাদের আচরণের বিকাশ, তাদের ব্যক্তিত্বের বিকাশ। আমরা জানি যে পিতার সাথে মাতা, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা যদি সুস্থ স্বাভাবিক না হয়, তাহলে সেই পরিবারের সন্তান কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। তাদের মধ্যে হতাশা জন্ম নেয়, তাদের মধ্যে আক্রোশ জন্ম নেয়, তাদের মধ্যে আক্রমণাত্মক আচরণ বিকশিত হয়। সেই জন্য পরিবারের পিতামাতা বা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ সম্পর্ক বা অনুকূল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুস্থভাবে সন্তানকে বেড়ে ওঠার জন্য, সন্তানের ব্যক্তিত্ব সুষ্ঠুভাবে বিকশিত হওয়ার জন্য। ভাই বোনদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ শুধু বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো না। ভাই বোনের মধ্যে হিংসার সম্পর্ক, জেলাস, ভাই বোনের মধ্যে ঈর্ষার সম্পর্ক, ভাই বোনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, এরকম পরিবেশ যদি হয়, তাহলে সেই পরিবারের সদস্যদের, সেই পরিবারের অন্যান্য সদস্যদের বেড়ে ওঠা সুস্থ স্বাভাবিকভাবে তারা বেড়ে উঠতে পারে না। তাদের আচরণে ত্রুটি দেখা দেয়, তাদের মধ্যে হতাশা দেখা দিতে পারে, তাদের মধ্যে আতঙ্ক দেখা দিতে পারে, তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা জন্ম নিতে পারে, তাদের মধ্যে বিষণ্ণতা আসতে পারে, বিভিন্ন ধরনের আচরণগত যে চ্যুতি বা ত্রুটি, সেটা নিয়ে তারা কিন্তু বেড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক, অর্থাৎ
বাবা মা ভাই বোন ছাড়াও পরিবারে যদি ফুপু খালা বা চাচা অন্য যারা থাকে পরিবারের সদস্য, তাদের সাথে ইতিবাচক সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা বলে থাকি যে একটা পরিবারের যে সমস্ত সদস্য থাকে সবগুলো সদস্যর যদি সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা যদি ইতিবাচক হয়, সুন্দর হয়, আন্তরিকতাপূর্ণ হয়, তাহলে সেই পরিবারের যারা সদস্য থাকে তারা তাদের যে ব্যক্তিত্ব সেটা সুন্দরভাবে সুগঠিতভাবে বিকশিত হয়, তাদের আচরণের বিকাশ সুষ্ঠু হয়, সংগতিপূর্ণ হয়, সামঞ্জস্যপূর্ণ হয় এবং তাদের ব্যক্তিত্বের বিকাশও সামঞ্জস্যপূর্ণ হয়। কিন্তু এই সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে যদি অবনতি হয়, সম্পর্ক খারাপ থাকে, সম্পর্ক যদি অসঙ্গতিপূর্ণ থাকে, সেই ক্ষেত্রে ওই পরিবারের সদস্যদের মধ্যে তার একটা নেতিবাচক প্রভাব অবশ্যই পড়ে থাকে। দ্বিতীয় যে উপাদানটা আসছে সেটা হচ্ছে বিদ্যালয়। একটা শিশু কিন্তু ভূমিষ্ঠের পর প্রথমে কয়েক বছর সে পরিবারের সঙ্গে অবস্থান করে। পরিবারে হচ্ছে তার মৌলিক কাঠামো, আচরণের বা ব্যক্তিত্বের মৌলিক যে কাঠামো সেটা গড়ে তোলে পরিবার থেকে, সেটা ভিত্তি রচিত হয় পরিবার থেকে। পরিবার থেকে যখন সে বিদ্যালয়ে যায়, স্কুলে যায়, তখন একটা নির্দিষ্ট পরিমাণ সময় সে স্কুলে অবস্থান করে। স্কুলের যে উপাদানগুলো আছে যেগুলো তার এই আচরণ বিকাশে বা ব্যক্তিত্ব বিকাশে প্রভাবিত করতে পারে, সে স্কুলের মধ্যে কি কি উপাদান আছে? শিক্ষার্থীর উপর শিক্ষকের ব্যক্তিগত প্রভাব, অর্থাৎ শিক্ষকের ব্যক্তিগত আচরণ দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হয়ে থাকে। শিক্ষক যদি রাগী হয়, শিক্ষক যদি সাবমিসিভ হয় অর্থাৎ শান্ত হয়, বা শিক্ষক যদি বুঝিয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলে আর রাগ করে বলে, শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে প্রহার করে, অর্থাৎ শিক্ষকের ব্যক্তিগত যে আচরণ সেটা দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হয়। বিদ্যালয়ের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, সেটা দ্বারাও কিন্তু শিক্ষার্থীর আচরণ প্রভাবিত হয়। নিয়ম যদি অতি কঠিন হয়, অনেক সময় আছে শিক্ষার্থীরা সেটা মানতে পারে না, মানসিকভাবে তারা মেনে নিতে পারে না, সেক্ষেত্রে তাদের মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। এছাড়া পাঠ্যপুস্তকের দ্বারা নির্ধারিত মনোভাব, অর্থাৎ পাঠ্যপুস্তকের যে সূচি আছে সেগুলোর সাথে শিক্ষার্থী যদি মানসিকভাবে সেটা যদি গ্রহণ করতে না পারে, পছন্দ না করে, তার যদি মনোভূত না হয়, সেই ক্ষেত্রে তার একটা নেতিবাচক প্রভাব শিক্ষার্থীর মনে পড়ে, তার আচরণে পড়ে থাকে। 4 নম্বর হচ্ছে সহপাঠীদের বহুমাত্রিক পারিবারিক কৃষ্টির প্রভাব। আমরা জানি যে একটা বিদ্যালয়ে অনেক পরিবার থেকে শিক্ষার্থী আসে এবং এক এক পরিবারের নিয়ম কানুন শৃঙ্খলা এক এক রকম। এই বহুমাত্রিক পারিবারিক যে কৃষ্টি, পারিবারিক যে নিয়ম শৃঙ্খলা থেকে যে শিশুরা আসে, তাদের দ্বারা অর্থাৎ একজনের দ্বারা আর একজন প্রভাবিত হয়ে থাকে। সেটা ইতিবাচক প্রভাব হতে পারে, নেতিবাচক প্রভাবও পড়তে পারে। অর্থাৎ ভালো কৃষ্টি, ভালো নিয়ম শৃঙ্খলা সম্পন্ন একটা শিশুর সঙ্গে যার বন্ধুত্ব হবে সে কিন্তু ভালো কিছুই শিখবে। আর যার পারিবারিক কৃষ্টিটা ভালো না, নেতিবাচক, শৃঙ্খলাহীন, কোনো শাসন নেই, তাহলে সেই বাচ্চার সঙ্গে যে বাচ্চাটা মিশবে, বন্ধুত্ব হবে, তার কিন্তু নেতিবাচক আচরণই প্রভাবিত হবে, তার ব্যক্তিত্বের নেতিবাচক গুণাবলীগুলো বিকশিত হবে। এইভাবে সহপাঠীদের বহুমাত্রিক যে পারিবারিক কৃষ্টি সেটা দ্বারা কিন্তু একটা শিশুর ব্যক্তিত্ব এবং আচরণ বিকাশের ক্ষেত্রে প্রভাবিত করে থাকে। 3 নম্বর হচ্ছে খেলার সাথী, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। খেলার সাথী, তাদের দ্বারা কিন্তু আমাদের আচরণ প্রভাবিত হয়। আমরা জানি যে বিদ্যালয়ে একটা শিশু যখন যায়, তখন যাকে সে খেলার সাথী হিসাবে গ্রহণ করে তার অনেক আচরণই কিন্তু সে অনুকরণ করে থাকে। আর সে যদি একটু বড় হয় তাহলে সেই বড়র যে আচরণ সেটা কিন্তু তারা অনুকরণ করে। সেই জন্য খেলার সাথীদের আচরণ যদি ইতিবাচক হয় তাহলে তার ইতিবাচকভাবে তার আচরণ বিকশিত হবে, আর খেলার সাথীদের আচরণ যদি নেতিবাচক হয় তাহলে তার আচরণ নেতিবাচকভাবে বিকশিত হবে। অর্থাৎ খেলার সাথী অনুকরণের মাধ্যমে একটা শিশু তার ব্যক্তিত্বের বিকাশ সংঘটিত হয়ে থাকে। সামাজিক সংগঠন, আমরা যত বড় হতে থাকি, একটা শিশু যত বড় হয় তত বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সে সম্পৃক্ত হয়। এই সামাজিক সংগঠন হতে পারে সে একটা কোচিং সেন্টারে যাচ্ছে, সেটা একটা সামাজিক সংগঠন।
সে একটা নাচের স্কুলে যাচ্ছে, সেটা একটা সংগঠন বা প্রতিষ্ঠান। এভাবে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সামাজিক একটা ক্লাব আছে, সেখানে খেলাধুলা হয়ে থাকে, সেটা একটা সংগঠন। এইভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। সেই কর্মকাণ্ডের সঙ্গে শিশুরা যখন সম্পৃক্ত হয়, যখন সে ধীরে ধীরে বড় হয়, তখন সেই সংগঠনের নিয়ম শৃঙ্খলা রীতিনীতি, তাদের যে অ্যাক্টিভিটিস কার্যকলাপ, সেগুলো দ্বারা কিন্তু এই শিশুটার আচরণ প্রভাবিত হবে, তার ব্যক্তিত্বের বিকাশ প্রভাবিত হবে। সেজন্য সামাজিক সংগঠন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক সংগঠন দ্বারাও একটা শিশুর ব্যক্তিত্ব এবং আচরণগত যে বিকাশ সেটা প্রভাবিত হয়ে থাকে। তাহলে আমরা জন্ম পরবর্তী যে পরিবেশ, যা দ্বারা একটা শিশুর ব্যক্তিত্ব এবং আচরণ বিকাশ প্রভাবিত করে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আমরা এখন, অর্থাৎ ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বংশগতি, বংশগতির ধরন, বংশগতির উপর প্রভাব এবং পরিবেশের উপাদানগুলো। এখন আমরা আলোচনা করব এই মানব আচরণে বংশগতি এবং পরিবেশ এর প্রভাব, কোনটার প্রভাব কতটা। মানুষের দৈহিক এবং মানসিক যে বিকাশ, সেই বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয়েরই প্রভাব কিন্তু অনস্বীকার্য, অপরিহার্য। উভয়েরই প্রভাব আছে, কিন্তু মানুষের বিকাশে কার প্রভাব বেশি, সেটা বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, এটা নিয়ে অনেক দ্বিমত আছে, অনেক প্রশ্ন আছে। তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেক বিজ্ঞানী এবং অনেক মনীষী। এরা এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন এবং উত্তর খুঁজতে গিয়ে কেউ কিন্তু, অর্থাৎ সকলে কিন্তু একমত হতে পারেনি, সুনির্দিষ্ট একটা সিদ্ধান্তে কিন্তু উপনীত হতে পারেন। এক এক দল বিজ্ঞানীরা এক একভাবে ব্যাখ্যা করেছেন, তাদের মতামত উপস্থাপন করেছেন এবং তাদের গবেষণার ফলাফল তারা উপস্থাপন করেছেন। সে মতে এখানে বিজ্ঞানীরা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল মনোবিজ্ঞানীরা পরিবেশকে গুরুত্ব দিয়েছেন, তাদেরকে পরিবেশবাদী বলা যায়। আর একদল মনোবিজ্ঞানী তারা বংশগতি প্রভাবকে মানে তাদের গবেষণায় বংশগতির প্রভাব তারা পর্যালোচনা করেছেন। ফরাসি মনীষী বা মনোবিজ্ঞানী হেলভেসাস, জন লক, রবার্ট ওয়েন পরিবেশকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা, অর্থাৎ তারা বংশগতির প্রভাবকে অস্বীকার করে পরিবেশের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। ইংরেজ মনোবিজ্ঞানী গ্যালটন, কার্ল পিয়ারসন তারা বংশগতিকে বড় করে দেখিয়েছেন। লম্ব্রোসো বলেন অপরাধী যতটা জন্মগত ততটা শিক্ষালব্ধ নয়। লম্ব্রোসো বলেছেন অপরাধী যতটা জন্মগত ততটা শিক্ষালব্ধ নয়, অর্থাৎ সে কিন্তু বংশগতির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এইভাবে পরিবেশের যথাযথ পরিবর্তনের দ্বারা যে কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব, এটা একজন বিজ্ঞানী বলেছেন। অর্থাৎ একজন পরিবেশকে গুরুত্ব দিয়েছেন, একজন বংশগতিকে গুরুত্ব দিয়েছেন। স্যান্ডিফোর্ডের মতে পরিবেশ হচ্ছে বংশগতির পরিপূরক। পরিবেশ কেবল নির্ধারণ করে যে বংশগতির কোন লক্ষণটি কতটুকু পরিমাণে বিকাশ লাভ করবে। অর্থাৎ স্যান্ডিফোর্ড এই দুই ধরনের মতামতকে একটা সমন্বয় করার চেষ্টা করেছেন। দুইটার মধ্যে সংগতিগুলো বা সমন্বয়গুলো বা মিলগুলোকে তিনি একত্রিত করার চেষ্টা করেছেন এবং সেটাতে তিনি দেখেছেন যে পরিবেশ হচ্ছে বংশগতির পরিপূরক, অর্থাৎ কোনোটা বাদ দিয়ে কোনোটাকে আমরা পরিপূর্ণ হিসাবে ব্যাখ্যা করতে পারি না, কোনোটার প্রভাবকে বাদ দিয়ে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে পরিবেশ কেবল নির্ধারণ করে যে বংশগতির কোন লক্ষণটুকু, অর্থাৎ বংশগতির যে উপাদান বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের কতটুকু প্রভাব বিকশিত হবে সেটা পরিবেশ নির্ধারণ করে। বংশগতির সব গুণাবলী যে সবসময় বিকশিত হয় তা কিন্তু না, সেটা কোনটুকু বিকশিত হবে সেটা পরিবেশের উপর নির্ভর করছে। বংশগতি ও পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা আমরা নিচে উল্লেখ করছি। 1 নম্বর, বংশমালা সংক্রান্ত যে গবেষণা। বংশমালা সংক্রান্ত যে গবেষণা,
অর্থাৎ 1969 সালে বিজ্ঞানী গ্যালটন একটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন। পিয়ারসন এবং গ্যালটন, ডারউইন এবং গ্যালটনের পরিবার নিয়ে তারা গবেষণা পরিচালনা করেন। এরা উচ্চ বংশের এবং উচ্চ বুদ্ধিমত্তার ছিলেন এবং তারা গবেষণায় লক্ষ্য করেন যে এই পরিবারের যে সদস্য যারা, তারা সকলেই উচ্চ বুদ্ধি সম্পন্ন বা উচ্চ পরিবারের উচ্চ অবস্থানে তারা অবস্থান করে, অর্থাৎ তারা বংশগতির যে প্রভাব সেটাকে গুরুত্ব আরোপ করেন তাদের গবেষণা। পক্ষান্তরে আমরা লক্ষ্য করি যে স্টারব্রুক তিনি কুখ্যাত বংশের ইতিহাস পর্যালোচনা করেন এবং তিনিও পর্যালোচনা করে এই বংশগতির প্রভাবকেই তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেছেন তার গবেষণায়। তিনি দেখেছেন যে কুখ্যাত ব্যক্তির যে পরিবার, তাদের থেকে যে জেনারেশন আসে বা যে বংশধররা আসে, তারাও অপরাধী হয়ে থাকে, অর্থাৎ বংশগত যে প্রভাব সেটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। এরপর দ্বিতীয়ত আমরা আসছি পালিত সন্তানের উপর গবেষণা। পালিত সন্তানের উপর বার্কস দেখলেন পালিত সন্তানদের বুদ্ধির আইকিউর সঙ্গে পিতার বুদ্ধির চেয়ে তাদের নিজেদের পালিত পিতাদের চাইতে নিজেদের আসল পিতাদের বুদ্ধির সামঞ্জস্য বেশি, অর্থাৎ পালিত সন্তানদের উপর তিনি গবেষণা পরিচালনা করেন এবং সেক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে পালিত পিতার যে বুদ্ধি তার সাথে ওই সন্তানের বুদ্ধির যে সামঞ্জস্য বা সঙ্গতি সেটার চাইতে আসল পিতার বুদ্ধির সামঞ্জস্যটা বেশি। এটা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে বংশগত প্রভাবটাই বেশি, কারণ আসল পিতার মধ্যেই তার বংশগতির যে উপাদান সেটা তার মধ্যে নিহিত, সেই কারণে আসল পিতার বুদ্ধির সঙ্গে ওই সন্তানের পালিত সন্তানের বুদ্ধির সামঞ্জস্যতা অনেক বেশি কাছাকাছি। আশ্রমে পালিত শিশুর উপর গবেষণা। অনাথ আশ্রমে আশ্রমে শিশুদের নিয়ে গর্ডন এবং অ্যাসার গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনা করেন। তারা গবেষণা পরিচালনা করে দেখেন যে আশ্রমের যে পরিবেশ সেটা হচ্ছে নিম্নমানের পরিবেশ, অর্থাৎ অনুকূল পরিবেশ না। একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ সংগঠনের জন্য অনাথ আশ্রমে সাধারণত অনুকূল পরিবেশ পরিচালনা করা হয় না, সেক্ষেত্রে তাদের যে স্বাভাবিক বিকাশ সেটা ব্যাহত হয় অনাথ আশ্রমের ক্ষেত্রে। কিন্তু আবার এটাও লক্ষ্য করেন যে এই আশ্রমে যে শিশুরা আসে তারা বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন কৃষ্টি থেকে আসে, এই কারণে কিন্তু তাদের মানসিক বিকাশও ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা প্রভাবই তারা লক্ষ্য করেন। অনাথ আশ্রমের পরিবেশের কারণে তাদের স্বাভাবিক যে বিকাশ সেটা ব্যাহত হয়, সেটা তারা লক্ষ্য করেছেন। আবার একইভাবে ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে আসার কারণে যে যে ধরনের পরিবেশ থেকে আসছে, যে ধরনের কৃষ্টি নিয়ে আসছে, যে ধরনের বুদ্ধিমত্তা নিয়ে আসছে, তার বিকাশ সেই ধরনেরই হয়েছে। অর্থাৎ পরিবেশ এখানে প্রভাবিত করতে পারেনি, বংশগত প্রভাবটাও তারা এখানে লক্ষ্য করে। ঠিক একইভাবে যমজ সন্তানদের উপর গবেষণা। কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা যায় যে অভিন্ন যমজদের মধ্যে বুদ্ধিগত যে স্তর হুবহু মিল দেখতে পাওয়া যায়, অন্যদিকে ভিন্ন যমজদের ক্ষেত্রে এই মিলটা কিছুটা কম। আমরা জানি যে অভিন্ন যমজদের দুইজনের মধ্যে একই ধরনের বংশগতির উপাদান বিদ্যমান থাকে, এই কারণে তাদের বুদ্ধিক মিল বেশি পাওয়া যায় ভিন্ন যমজের চাইতে। কলম্যান 1937 একটা গবেষণা করেন অভিন্ন যমজ সন্তানদের। কিছু দৃষ্টান্তে তারা পর্যবেক্ষণ করে বলেছেন যমজদের একজনের মধ্যে সিজোফ্রেনিয়া নামে মনোবিকৃতি দেখা দিলে আরেকজনের একই রোগ দেখা দেওয়ার সম্ভাবনা 86%, কিন্তু ভাতৃপ্রতিম যমজদের ক্ষেত্রে একজনের মধ্যে এ রোগ দেখা দিলে অন্যজনের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা 14%। অর্থাৎ যমজ সন্তানদের ক্ষেত্রে এই গবেষণাগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে। আর্থসামাজিক ক্ষেত্রে গবেষণা। পিতামাতার আর্থসামাজিক অবস্থার সাথে সন্তানদের বুদ্ধির সম্পর্কের উপর গবেষণা পরিচালনা করেন উডওয়ার্থ এবং মার্কুইস। অর্থাৎ সেক্ষেত্রে তারা দেখে যে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের বুদ্ধিমত্তা বেশি হয়ে থাকে নিম্নবিত্ত পরিবারের সন্তানদের চাইতে। অর্থাৎ আর্থসামাজিক অবস্থা এখানে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আর্থসামাজিক অবস্থার কারণেই কিন্তু উচ্চবিত্তরা উচ্চবিত্ত হয়ে থাকে, উচ্চবিত্তর বৌদ্ধিক ক্ষমতা বিকশিত হয়। একইভাবে নিম্নবিত্ত থেকে যারা আসে তাদের বুদ্ধিভিত্তিক যে ক্ষমতা সেটা বিকাশ অপেক্ষাকৃত কম হয়ে থাকে।
এবং সেটা আর্থসামাজিক অবস্থার কারণেই হয়ে থাকে। আমরা বংশগতি এবং পরিবেশ সম্পর্কে আরো কিছু গবেষণার কথা আমরা উল্লেখ করতে পারি, যে বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব। মানব সমাজে বন্য শিশু, অর্থাৎ বনের শিশুটাকে মানুষের সাথে যদি আমরা একত্রে লালন পালন করি তাহলে তার প্রভাব কেমন হয় সেটার উপর গবেষণা করেন কেলগ দম্পতি। কেলগ দম্পতি তাদের পুত্র ছিল ডোনাল্ড এবং শিম্পাঞ্জির একটা সন্তান, তারা গোয়াকে 9 মাস তারা একত্রে লালন পালন করেছেন এবং একত্রে লালন পালন করার ক্ষেত্রে তারা দেখেছেন যে প্রথম কয়েক মাস উভয় শিশুই একই ধরনের বিকাশ সংঘটিত হয় তাদের আচরণ, কিন্তু যত সময় যেতে থাকে একটু বড় হতে থাকে তত মানব শিশু তার বুদ্ধিক বিকাশ, তার ভাষাগত বিকাশ, অর্থাৎ এই বুদ্ধিগত যে সমস্ত আচরণ, বুদ্ধি দ্বারা পরিচালিত যে সমস্ত আচরণ, সেগুলো বিকাশের ক্ষেত্রে মানব শিশু এগিয়ে যায়। কিন্তু ওই বনের যে শিশু প্রাণী, সেই প্রাণী কিন্তু শিম্পাঞ্জির যে বাচ্চা, সেই বাচ্চা কিন্তু তখন পিছিয়ে যায়। অর্থাৎ এখানে বংশগতির যে প্রভাব সেটা দ্বারা পরিলক্ষিত হয়ে থাকে এক্ষেত্রে। মানব সমাজ থেকে বিচ্ছিন্ন শিশু, অর্থাৎ একটা শিশু যদি মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ জন্মগ্রহণ করে সে বনে মানুষ হয়, তাহলে সেই শিশুর বিকাশ কেমন হয়? সেক্ষেত্রে দেখা যায় যে অ্যানা এবং ইসাবেলা এই দুইটা শিশুকে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে বড় করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের আচরণগত বিকাশও কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। আমরা তৃতীয় যেটা, বন্য পরিবেশে মানব শিশু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা ফেরেল মানব বলে থাকি। বন্য পরিবেশে মানব শিশু, আমাদের বাংলাদেশ টেলিভিশনে এর আগে একটা সিরিয়াল দেখিয়েছিল, সেটা হচ্ছে মোগলি। এই মোগলি সিরিয়াল যারা দেখেছো তোমরা দেখবা যে এই মোগলি সিরিয়ালে যে বাচ্চাটা ছিল সেটা হলো ফেরেল মানব, অর্থাৎ সে এই মানুষের সন্তান, কিন্তু জন্মের পরেই সে একটা বাঘের সাথে বাঘ তাকে লালন পালন করেছে, বন্যের প্রাণী তাকে লালন পালন করেছে। এখানে যে একটা গবেষণার কথা উল্লেখ করা হয়েছে 1930 সালে ভারতের গভীর অরণ্যে ডক্টর সিং নামে একজন মনোবিজ্ঞানী, তিনি দুইটা বাচ্চা পান, 8 বছর এবং 2 বছরে দুইটা বাচ্চা এই বনের মধ্যে তিনি আবিষ্কার করেন। বনের মধ্যে মানুষের বাচ্চা 8 বছরের একটা, 2 বছরের একটা, তাদের নাম দেন কমলা এবং অমলা। তাদেরকে তিনি নিয়ে এসে তাদেরকে লালন পালন করেন গবেষণার উদ্দেশ্যে, শুধু লালন পালনের উদ্দেশ্যে না, এবং তাদেরকে গবেষণার উদ্দেশ্যে। এবং তাদেরকে লালন পালনের ক্ষেত্রে তিনি যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে তাদের মধ্যে বিশেষ করে 8 বছর বয়সের যে কমলা, সেই কমলার যে আচরণ, সেই আচরণগুলো পুরোপুরি একটা প্রাণীর, হিংস্র প্রাণীদের মতো। অর্থাৎ সে 4 পায়ে বসে, 4 পায়ে হাঁটে এবং মানে হিংস্র প্রাণীদের মতো হুঙ্কার করে সে। অর্থাৎ একটা বাঘ বা সিংহের যে বাচ্চারা যে ধরনের আচরণ করে, তার আচরণ হুবহু তেমন। অর্থাৎ তার ভিতরে কিন্তু মানুষের বংশগতি রয়েছে, কিন্তু পরিবেশের কারণে, অর্থাৎ প্রাণীর দ্বারা লালিত পালিত হওয়ার কারণে তার আচরণ সম্পূর্ণই হিংস্র প্রাণীদের মতো হয়েছে। অর্থাৎ তাকে লালন পালন করার পরেও তাকে কিন্তু মানুষের আচরণ তাকে শেখানো সম্ভব হয়নি, সে কিন্তু এই হিংস্র প্রাণীদের মতোই আচরণ করতে থাকে। এই যে আমরা গবেষণাগুলো উল্লেখ করলাম বিভিন্ন ধরনের, এবং কোন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পরিবেশের কারণেই আচরণটা বিকশিত হয়ে থাকে, বংশগতির গুরুত্বটা অপেক্ষাকৃত কম। আবার অনেক গবেষণায় আমরা দেখলাম, যেমন এই ফেরেল মানবের ক্ষেত্রে আমরা দেখলাম যে বংশগতির চাইতে পরিবেশের প্রভাব বেশি। আবার
আগের যে গবেষণাগুলো আমরা দেখলাম আশ্রমে লালিত পালিত যমজ সন্তানদের উপর, এক্ষেত্রে আমরা দেখলাম যে বংশগতির প্রভাবটা অনেক বেশি। বংশগত উপাদান যে ধরনের ছিল তাদের মধ্যে সেই ধরনের বিকাশ সংঘটিত হয়েছে। পরিবেশ যতই প্রভাবিত করুক না কেন, পরিবেশ তাদের বংশগতির বিকাশকে তারা বিঘ্নিত করতে পারেনি। কিন্তু ফেরেল মানবের ক্ষেত্রে আমরা দেখলাম, তারপর কেলব দম্পতির যে শিম্পাঞ্জির বাচ্চা লালন পালনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে বংশগতির যে প্রভাব সেটা অপেক্ষাকৃত কম গুরুত্ব বহন করছে, পরিবেশের প্রভাবটা এখানে বেশি প্রভাবিত করছে। তাহলে এই যে বংশগতি এবং পরিবেশের প্রভাব, এখানে আমরা এই আলোচনা থেকে যেটা দেখতে পাই যে একটা আর একটার পরিপূরক। বংশগতি এবং পরিবেশ পরস্পরের পরিপূরক, যে কোনো একটাকে পরিপূর্ণ বলা যাবে না। অর্থাৎ একটা মানুষ বংশগতির যে উপাদানগুলো সেগুলো বহন করে নিয়ে আসে ভূমিষ্ঠের সময়, কিন্তু সেই ভূমিষ্ঠের সময় যে ক্রোমোজোম বা জিন বংশগতির ধারক এবং বাহক, সেগুলোর মধ্যে তার বৈশিষ্ট্যগুলো সুপ্ত অবস্থায় থাকে। সেই সুপ্ত বৈশিষ্ট্যগুলো বিকশিত করার জন্য চাই উপযুক্ত পরিবেশ। যদি উপযুক্ত পরিবেশ তাকে দেওয়া হয় তাহলে সেগুলো বিকশিত হবে। আর যদি পরিবেশ উপযুক্ত না হয়, পরিবেশ যদি অনুকূল না হয়, তাহলে তার বংশগতির যে ধারক বাহক জিন ক্রোমোজোম সেগুলোর বিকাশ বিঘ্নিত হবে বা যথাযথ বিকশিত হবে না। অর্থাৎ বংশগত উপাদান উপযুক্ত পরিবেশের প্রভাবে বিকশিত হয়, আচরণগত বিকাশ বা ব্যক্তিত্বের বিকাশ আমরা যেটাই বলি সেটা হয়ে থাকে। তাহলে একটা আর একটা পরিপূরক হবে, কোনো একটাকেই আমরা পরিপূর্ণ বলতে পারবো না। আশা করি শিক্ষার্থী তোমরা এই আচরণের উপর বংশগতি এবং পরিবেশের যে প্রভাব, এই অধ্যায় আমরা মোটামুটি একটা ধারণা লাভ করলাম। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে, আমরা সামনে আর একটু আমাদের আলোচনা আছে। আমরা দ্বিতীয় পত্রের বুদ্ধি সম্পর্কে আলোচনা করব, আর আচরণগত বিকাশ আগামী ক্লাসে আমরা আচরণগত বিকাশ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বুদ্ধি নিয়ে আলোচনা করব। তোমরা পড়াশোনা করে যাও। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ।